ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ সমর্থন করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজ। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিং। একবার জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ খবর। গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের আসা উচিত বললেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্ট গঠনে ত্রুটি ছিল বললেন কামাল হোসেন, জামায়াত সম্পৃক্ততায় ভুল স্বীকার। পোশাক শ্রমিকদের 3টি গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে ঘোষণা। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কাকবাদ, আপনি জানেন যে ভোটে নিরঙ্কুশ জয় পাওয়ার পর আজ আওয়ামী লীগের প্রথম যৌথ সভা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচিত যারা এমপি রয়েছেন এবার যারা নির্বাচিত হয়েছেন তাদের সংসদে আসা উচিত। আমরা জানি যে বিএনপি স্পষ্টতই বলেছে এবং ঐক্যফ্রন্টও বলেছে তারা একসাথেই তারা সংসদে যাবে না। তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচিও দেয়া শুরু করেছে। কিন্তু জনগণের স্বার্থে যেহেতু যেতে বলেছে সেটা আসলে তারা শেষ পর্যন্ত যায় কিনা সেটা অবশ্য দেখার জন্য আমাদেরকে বেশ কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসব। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শনিবার কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও দল শক্তিশালী করা সহ নানা বিষয়ে হয় আলোচনা। আওয়ামী লীগ আসলে তারা ভালো থাকবে, আওয়ামী লীগ আসলে দেশটা ভালো চলবে। সবার শুরুতেই সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানান আওয়ামী লীগ প্রধান। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানান। চতুর্থ দফায় সরকার পরিচালনার সুযোগ দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন জনগণের আস্থার প্রতিদান দিতে গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আমরা রাষ্ট্র পরিচালনা করি জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, আর জনগণ আজকে তা উপলব্ধি করতে পারে এবং আমাদের উন্নয়নের যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সবসময় লক্ষ্য করি যে গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন, তারা একটু সুন্দর জীবন পাবে, তারা উন্নত জীবন পাবে। বিএনপির ভোটে ভরাডুবির কারণ হিসেবে দলটির মনোনয়ন বাণিজ্যকে দায়ী করেন শেখ হাসিনা। দণ্ডিত ও পলাতক আসামিদের নেতৃত্বে নির্বাচনে না আসলে তারা আরও বেশি আসন পেত বলে মূল্যায়ন তার। যেসব নেতারা হয়তো নির্বাচনে জয়ী হবার মতো নেতা, তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা যে দিতে পেরেছে তাকে নমিনেশন দিয়েছে। কখনো সকালে একটা, দুপুরে একটা, তারপর বিকেলে একটা, আবার ঠিক নমিনেশনের শেষ মুহূর্তে একটা, একই সিটে এরকম 3জন 4জন 5জন নমিনেশন। আর সেই নমিনেশন বাণিজ্য নিয়ে তাদের যে অফিসে মারামারি, নিজেদের মধ্যে সেই জামা ছেঁড়াছেড়ি, অফিসের মধ্যে ভাঙচুর, তার থেকে তো মানুষ জানতেই পেরেছে যে এদের চরিত্রটা কী। 2020 সালের মার্চ থেকে 2021 সালের মার্চ পর্যন্ত ঘোষিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বিষয়েও আলোচনা হয় যৌথ সভায়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, আওয়ামী লীগের প্রথম যৌথ সভা ছিল আজ, এই যৌথ সভায় কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে? দেখুন, নির্বাচনের পর কিন্তু আজকেই আওয়ামী লীগের প্রথম যৌথ সভা ছিল, যেখানে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যদের সাথে উপদেষ্টা পরিষদের সদস্যরাও আসলে উপস্থিত ছিলেন। এবং যেহেতু নির্বাচনের পরে একদম ঠিক পরপরই আসলে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হলো। এখানে মূলত আসলে আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহারগুলো ছিল সেই ইশতেহারগুলো
বাস্তবায়ন কিভাবে করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এই নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগের মধ্যে যে বিভিন্ন সংকটগুলো নির্বাচনের আগে ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দলকে আরও শক্তিশালী কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং পাশাপাশি যেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনে আপনি নিশ্চয়ই জানেন যে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি গ্রামে শহরের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। তো সেই কাজগুলো কীভাবে করলে জনগণের কাছে আসলে খুব তাড়াতাড়ি সুবিধাগুলো পৌঁছে যাবে সেই বিষয়গুলো নিয়ে যৌথ সভায় আওয়ামী লীগের নেতারা আলোচনা করেছেন। যে এই যৌথ সভায় কিন্তু বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন, পাশাপাশি আওয়ামী লীগের যে নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতারা রয়েছেন মূলত তারাই কিন্তু এই যৌথ সভাটিতে অংশ নিয়েছিলেন। তারা মিলে আসলে একটি রোডম্যাপ করার চেষ্টা করছেন। আশিক, আমরা শুনেছি যে মন্ত্রিত্ব না পায় মহাজোটের শরিক দলগুলো অনেকেই নাখোশ, আবার বলছে তাদের কোনো আক্ষেপ নেই, এরকম কথা শোনা গেছে। এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? আর গণতন্ত্রের স্বার্থে বিএনপি সংসদ সদস্যদের সংসদে যেতে বলেছেন প্রধানমন্ত্রী, এই বিষয়ে বিস্তারিত কি জানেন আপনি? প্রথম প্রশ্নটির কথা যদি বলি, প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে মহাজোটের যে অন্য শরিক দলগুলো রয়েছে তাদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়ে আসলে এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি। তবে হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে একটা সমাধান আমরা দেখতে পাবো। আর বিএনপির বিষয়ে প্রধানমন্ত্রী যেটি বলেছেন, যেহেতু একটি নির্বাচনের বিএনপি অংশগ্রহণ করেছিল এবং জনগণ কিছু আসনে তারা আসলে বিজয়ী হতে পেরেছে, সেই কারণে জনগণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে হলেও তাদের সংসদে যাওয়া উচিত এবং সংসদে গিয়ে তাদের যদি কোনো কথা থাকে সেই কথাগুলো তারা যেন সংসদে গিয়েই আসলে বলেন। আর অন্যদিকে আওয়ামী লীগ তিনি যেটা বলছেন যে বিএনপি ভরাডুবির কারণ আসলে বিএনপির নেতাদের মধ্যে যে নেতৃত্বের সংকটটি ছিল নির্বাচনের আগে সেই বিষয়টিকে আসলে তিনি সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন। আওয়ামী লীগের যৌথ সভা নিয়ে জানছিলাম সহকর্মী আশিক হোসেনের কাছ থেকে। যাচ্ছি পরের খবরগুলোতে। নির্বাচন নিয়ে বিরোধীদের সংলাপের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে তিনি বলেন, দেশে বিদেশে কোথাও নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন। নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকতে ঐক্যফ্রন্ট নেতারা এখন সংলাপের কথা বলছেন বলে দাবি তথ্যমন্ত্রী হাসান মাহমুদের। গণতন্ত্র নস্যাতে বিএনপি নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়ের কারণ, আর নেতৃত্ব পরিবর্তন করুন। নির্বাচনের আগ মুহূর্তে ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে কিছুটা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন ডক্টর কামাল হোসেন। ঐক্যফ্রন্টের জামায়াতের সম্পৃক্ততাকেও ভুলের একটি অংশ বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সভা শেষে সংবাদ সম্মেলনে ডক্টর কামাল এ দাবি করেন। নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি সহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট। শুরুতে দলীয় সরকারের অধীনে ভোটে না আসার কথা বললেও তফসিলের পর অবস্থান বদল করে তারা। কোনো সময় নষ্ট করা যাবে না। নির্বাচনে জামাত, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি সহ বিএনপির ধানের শীষে ভোটে লড়ে কয়েকটি দল। তারপরও নির্বাচনে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টের। জোটের হয়ে জামাতের প্রার্থীরা যে নির্বাচন করবে বিষয়টি জানা ছিল না বলে দাবি করেছেন ডক্টর কামাল হোসেন। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামাতকে নিয়ে আমরা করব না। পাশাপাশি 30 ডিসেম্বরের ভোটে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিও তার। দেশের স্বার্থে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে চাইলে তারা অবশ্যই নিতে পারেন, এবং যে 2-3 মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া, তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে। এছাড়া জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে গণফোরাম বিএনপির স্পষ্ট বক্তব্য চাইবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। পাশাপাশি ভুল সংশোধন করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভবিষ্যতে সুদৃঢ় জাতীয় ঐক্য গঠনের কথাও জানিয়েছে গণফোরাম। অনিচ্ছাকৃত যেসব ভুল ত্রুটি সংঘটিত হয়েছে তা সংশোধন করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতীয় ঐক্য
মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি করি এবং বিশ্বাস করি। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ, গণফোরাম গঠনে ঐক্যফ্রন্ট গঠনে আসলে কি কি ভুল ছিল বলে জানিয়েছেন ডক্টর কামাল হোসেন? আসলে আজকে যে সংবাদ সম্মেলন ছিল সেখানে জামাতের যে সম্পৃক্ততা এটিকে তার প্রকাশ্যে বলেছেন। এছাড়া সংবাদ সম্মেলনের বাইরে গণফোরাম নেতাদের সাথে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলেছে যে ঐক্যফ্রন্ট যেহেতু গঠন হয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, তবে এখানে যেসব দল সম্পৃক্ত হওয়ার কথা ছিল আরও বেশ কিছু দল তারা এখানে তাদেরকে আনা যায়নি, কেন আনা যায়নি এই বিষয়টি আসলে তারা এখন বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। এবং আরেকটি ভুল তারা দেখছেন যে আসলে বৃহৎ দল বিএনপির সাথেই মূলত তারা ঐক্যফ্রন্ট গঠন করেছে, সেখানে নেতৃত্বের একটি বিষয় আছে, সেই নেতৃত্বে কিভাবে চলবে ঐক্যফ্রন্ট বা কার নেতৃত্বে চলবে বিষয়টি সমাধান আসেনি। এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেসব সিদ্ধান্ত রয়েছে, কিছু সিদ্ধান্ত, সেই সব সিদ্ধান্ত নিয়ে মূলত নির্বাচনের আগে আমরা দেখেছি মতবিরোধ হয়েছে, কারণ এখানে ঐক্যফ্রন্ট বা ডক্টর কামাল হোসেন যেভাবে আন্দোলন বা নির্বাচনে যেতে চেয়েছেন সেখানে তারেক রহমানের সাথে এই বিষয়টি একমত হননি। তারা মূলত এই বিষয়টি শুরুতে তারা সুরাহা করতে না পারার জন্য এখন সে বিষয়টি তুলে আনছেন ভুল হিসেবে, এবং তারা বলছেন যে মূলত ঐক্যফ্রন্ট গঠন হয়েছে তড়িঘড়ি করে, আমরা পরবর্তীতে বৃহত্তর স্বার্থে যে ঐক্য গঠন হবে এর পরবর্তী গণতন্ত্র রক্ষা বা যে আন্দোলন সংগ্রামের জন্য ঐক্য গঠন হবে সেখানে এই বিষয়গুলি তারা সামনে নিয়ে আসবে। শরীফ, আমি একটু জানতে চাই জামায়াত ইস্যুতে এখন বিএনপির সঙ্গে ডক্টর কামালের অবস্থান কি হবে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কি বলেছেন? আসলে ডক্টর কামাল হোসেন বলার চেষ্টা করেছেন যে বিএনপির সাথে যদি জামাত থাকে, বিএনপি জোটে, তবে তারা ঐক্যফ্রন্টে থাকবেন না। এটি প্রকাশ্যে না বললেও তার যে কথা, সেই কথার মধ্য থেকে এটি বেরিয়ে এসেছে। এবং বিএনপিকে তারা বলবেন যে জামাতের সাথে যে জোট সম্পর্ক সেটি না রাখার জন্য, এবং গণফোরামের পক্ষ থেকে এটি বলা হবে মূলত তারা এই ঐক্যফ্রন্টকে ধরে রাখার চেষ্টা করবে। তবে যদি জামাত থাকে সেক্ষেত্রে তারা জামাতের সাথে গণফোরাম রাজনীতি করবে না বলে জানিয়েছে। শুধু আইনগত ব্যবস্থা নয়, সড়কে অনিয়ম দূর করতে সচেতন হতে হবে চালক ও পথচারীকেও, কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে এসে তিনি হুঁশিয়ারি দেন, আইন না মানলে মালিক শ্রমিক কাউকেই ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, পুলিশের ট্রাফিক সপ্তাহ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এত কিছুর পরও শৃঙ্খলা ফিরছে না সড়কে। এখনও রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, আছে লাইসেন্সবিহীন চালকও। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? না, নাই। 5-6 বছর গাড়ি চালান? লাইসেন্স আছে আপনার? জি না। কতদিন ধরে গাড়ি চালান? গাড়ি চালালে প্রায় 1 বছর। লাইসেন্স নাই, তারপর আপনি কিভাবে গাড়ি চালান? 3 মাস পর দিবে। তার 3 মাস পরে গাড়ি চালাইতেন, আগে নামলেন কেন? হ্যাঁ, এটাই আমার ভুল। নির্বাচনের কারণে বন্ধ থাকলেও আবারও শুরু হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে শনিবার 3টি ভ্রাম্যমাণ আদালতে মামলা হয় অর্ধশতাধিক। 21টি গাড়ি জব্দ করা হয়, জরিমানা করা হয় 1 লাখ এবং 3 চালককে কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোডটার ধরনই হলো যে স্পটে যাকে পাওয়া যায়, যেহেতু আমরা ওনাকে স্পটে আমরা পাই না, স্পটে আমরা ড্রাইভারকেই পাই, এই জন্য আমরা মালিকের বিরুদ্ধে মামলা করতে পারি না, আমরা স্পটে ড্রাইভারের বিরুদ্ধে আমরা মামলা করে থাকি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে আসেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বেশ কিছু গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করেন। সড়ক মন্ত্রী জানান, এখন থেকে অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেয়া মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সড়ক পরিবহন আইন, সে আইন অনুযায়ী এখন যারা যারা এখানে অভিযুক্ত হতে পারে, সে মালিক হোক চালক হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে মালিক, চালক ও পথচারী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সড়ক মন্ত্রী। যাত্রীদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, পথচারীর জন্য অ্যাক্সিডেন্ট হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, সড়কে শৃঙ্খলা ফেরাতে জেল জরিমানা কতটা কাজে আসছে? সড়কের শৃঙ্খলা ফেরাতে এর আগে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সড়ক আন্দোলনের পরে আমরা দেখেছি যে পুলিশ ট্রাফিক সপ্তাহ পালন করেছে এবং সেখানে নানানভাবে উদ্বুদ্ধ করবার চেষ্টা করা হয়েছে সড়ক আইন মানার ক্ষেত্রে। এরপরে কিন্তু বিআরটিএর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত দিয়ে জেল জরিমানার বিষয়টি খুব
জোরালোভাবে সামনে আসে এবং সেই বিষয়টি তারা পালন করে আসছে। নির্বাচনের আগে এই বিষয়ে বিআরটিএ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় তারা বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সেটা বলবার মতো কোনো অগ্রগতি হয়নি। কারণ মূল যে বিষয় সেটি হচ্ছে যে এখন পর্যন্ত চুক্তিভিত্তিক গাড়ি চালানো হচ্ছে। যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তারা ড্রাইভার এবং চালক এবং যারা হেল্পার সহকারী আছেন তাদেরকে চুক্তিভিত্তিক চালিয়ে থাকেন, ফলে তাদের লক্ষ্য থাকে যে তার একদিনে কতটি ট্রিপ তারা ফলো করতে পারবেন। ফলে সেটির উপরে নির্ভর করে কিন্তু তারা একাধিক অনেক ট্রিপ তার মারার চেষ্টা করেন। ফলে এই বিষয়টির কারণেই আসলে সড়কে শৃঙ্খলা কিংবা যে বিষয়টি শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ অতীতে যেহেতু কাজে আসেনি, তাই নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? এখন পর্যন্ত নতুন কোনো পরিকল্পনার কথা সড়কমন্ত্রী তিনি জানাননি। আজকে তিনি এসেছিলেন মানিক মিয়া এভিনিউতে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শন তিনি করেছেন। তো নতুন কোনো পরিকল্পনার কথা তিনি জানাননি, তবে বলেছেন যে নতুন সড়ক আইনটি হবার পরে মালিক এবং শ্রমিকদের শাস্তির বিষয়টি সেখানে নিশ্চিত করা গেলে তিনি আশা করছেন যে খানিকটা শৃঙ্খলায় ফেরানো যাবে। তো বিশেষজ্ঞরা বলছেন যে ফ্রাঞ্চাইজিতে যদি দেওয়া যায় সড়ক পরিবহন খাতকে, সেক্ষেত্রেই কেবল এখানে শৃঙ্খলা ফেরাতে পারে, জেল জরিমানা কিংবা অন্য কোনো পরিকল্পনায় খুব একটা এখানে কাজে আসবে না। পোশাক শ্রমিকদের আপত্তি থাকা 3টি গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ত্রিপক্ষীয় কমিটি। 2-1 দিনের মধ্যে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্যরা। পাশাপাশি আন্দোলনরতদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও তাদের। এদিকে মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে রাজধানীতে। সরকার ঘোষিত মজুরি কাঠামোর 3, 4 ও 5 নম্বর গ্রেডে আপত্তি জানিয়ে আন্দোলনে রয়েছেন পোশাক শ্রমিকেরা। শনিবারও বিক্ষোভ হয়েছে ঢাকার বেশ কিছু এলাকায়। এখন দিছে হেল্পারে 6,500 7,000, অপারেটরে দিছে 8,000 9,000। দুপুরের পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে পোশাক শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করছে কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা। এদিকে চলমান সংকট সমাধানে সচিবালয়ে হয়েছে মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির জরুরি সভা। এতে বেতন কাঠামো সমন্বয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মালিক শ্রমিকেরা। আমাদের যে দাবি ছিল বেসিক বৃদ্ধি করা এবং 3টা গ্রেডে বেতন সমন্বয় করা 3, 4, 5, সেই জিনিসগুলি আমরা এখানে তুলে ধরছি এবং মালিক পক্ষ তাদের কথা বলছে। একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে প্রয়োজন সেটা আমাদের সরকার সেটিকে 2 পক্ষ শুনলেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ওনারা ফিগারটা আশা করছি যে কালকের মধ্যেই হয়তো জানিয়ে দেবেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে মজুরি পর্যালোচনা কমিটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মজুরি পর্যালোচনা কমিটির বৈঠকের বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, মজুরি কিভাবে সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে? আপনি জানেন যে গত সেপ্টেম্বর মাসে মজুরি গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে নভেম্বর মাসে এই কমিটি যখন নানাভাবে তারা নতুন মজুরি কাঠামো গঠন করতে পারছিল না, তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একটি মজুরি কাঠামো ঘোষণা হয়। কিন্তু পরবর্তীতে ডিসেম্বরের শেষের দিকে এসে শ্রমিকরা এই মজুরি কাঠামোর 3টি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে আন্দোলন শুরু করে এবং নির্বাচন চলায় সেই সময় আন্দোলন কিছুটা স্থগিত থাকলেও গত 1 সপ্তাহ ধরে টানা আন্দোলনে রয়েছে শ্রমিকেরা। তারা যে 3টি গ্রেড নিয়ে দাবি জানাচ্ছে, তাদের মূল দাবি হচ্ছে যে নিম্নতম মজুরিটা ঠিক থাকলেও পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেই সব ধাপে তাদের মজুরির যে ইনক্রিমেন্টটা সেটা ঠিকভাবে হয়নি এবং এ কারণেই তারা মূলত রাস্তায় নেমে আসে এবং তাদের এই সমস্যা গত 7 দিন চলার পর গত মঙ্গলবার একটি কমিটি হয় এবং সেই কমিটিটি হচ্ছে ত্রিপক্ষীয় একটি কমিটি। সেই কমিটি এই যে ঘোষিত মজুরি কাঠামো রয়েছে সেই কাঠামোটিকে সংশোধন করার জন্য মূলত সংশোধন বা সমন্বয় করার জন্য মূলত এই কমিটিটি কাজ করছে এবং কমিটিটি আগামীকাল তাদের একটি সভা করার কথা থাকলেও আজকে সকাল থেকে যখন শ্রমিকরা রাস্তায় নেমে আসে তখন তাদেরকে শান্ত করতে পুলিশ
একদিকে কাজ করে, আবার অন্যদিকে সচিবালয়ে এই কমিটি তাদের একটি সভা, জরুরি সভা আহ্বান করে এবং এই সভার মাধ্যমে তারা যেই সিদ্ধান্তটা নেয় সেটা হচ্ছে যে মজুরি কাঠামোর, এই যে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে আজকে সভায়, সেটা মালিক ও শ্রমিকরা কিভাবে দেখছেন? আজকে এই সবাই যে তিনটি পক্ষ ছিল, একটি ছিল সরকার পক্ষ, আর দুটি পক্ষ হচ্ছে একটি মালিকদের প্রতিনিধি আর একটি হচ্ছে শ্রমিকদের প্রতিনিধি, এবং এই প্রতিনিধিরাই মূলত শ্রমিকদেরকে প্রতিনিধিত্ব করছেন এবং তারা যেটা বলছেন, তারা নিজেরা মিলে যেহেতু সমঝোতায় এসেছেন এবং তারা ধারণা করছেন আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যেই এই যে জটিলতাটা চলছে তা নিরসন হবে এবং এই যে তিনটি গ্রেড নিয়ে আপত্তি রয়েছে তা নিরসন হবে। পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। গেল বছর রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6%, একই সাথে পণ্য ও সেবার দাম বেড়েছে 5.19%। এছাড়া গেল অর্থ বছর আমদানি শুল্কের উচ্চ হারের কারণে ভোক্তাদের 1,14,000 টাকা অতিরিক্ত গুনতে হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে খরচ বাড়ার কোনো যৌক্তিকতা দেখছে না সংস্থাটি। রাজধানীর 15টি খুচরা বাজারের বিভিন্ন পণ্যের উপর পর্যালোচনা করেছে ক্যাব। এর মধ্যে ছিল 114টি খাবার, 22টি নিত্য ব্যবহার্য বস্তু। এছাড়া 14টি সেবার দাম নিয়েও গবেষণা করেছে তারা। এতে পাওয়া গেছে গত 1 বছরে বেড়েছে চাল, মাছ, শাকসবজি ও তরল দুধের দাম, আর কমেছে ডাল, লবণ, মশলা ও চিনির। গত বছর এক পর্যায়ে এসে শাকসবজিটা অ্যাবনর্মাল প্রাইস হয়ে গেছিল কিছুদিনের জন্য। চালের দাম একটু বেশি। চালের দামটা গত বছর যেটা ছিল তার চেয়ে সামান্য একটু বেড়েছে। ক্যাবের প্রতিবেদনে বলা হয়, সব ধরনের চালের দাম বেড়েছে 8.91%। চালের দাম আবারও বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। কৃষক যাতে উৎপাদনে উৎসাহ না হারায় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখা খুব দরকার, কারণ কৃষক যদি উৎপাদনে উৎসাহ হারায় তাহলে পরবর্তীতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপের বিপক্ষে ক্যাব। তারা বলছে, শুল্ক কমানো না হলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। শুল্ক হার 25.64%, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। হাই ট্যারিফের কারণে আমরা যারা ভোক্তা, আমরা আন্তর্জাতিক বাজারের মূল্যের যে সুবিধা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের বিভিন্ন খাতের উচ্চ পর্যায়ে 5 লাখ বিদেশি কাজ করছেন। ক্যাব বলছে, শিক্ষার মান উন্নয়ন হলে দেশ থেকেই এসব পদে নিয়োগ হতে পারত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীকে সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী আরও বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলেও সবাইকে সতর্ক করেন। একই সাথে খুব দ্রুত সময়ের মধ্যে সব ভূমি কার্যালয়ে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান ভূমিমন্ত্রী। সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম, মন্ত্রণালয়ে গিয়ে রিটার্ন জিনিসটা দিব, মৌখিক সিদ্ধান্ত এখানে বসে দিলাম। সরকারের ডেল্টা প্ল্যানে মিলবে প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে 2 দিনের বিশেষ সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘ এই পরিকল্পনার ক্ষেত্রে বড় প্রকল্পগুলোর বাস্তবায়নে আরও কার্যকর গবেষণার তাগিদ তাদের। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যার অধিকাংশ মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন নদী। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, পানি দূষণের মতো হুমকি প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এসব প্রতিকূলতা মাথায় রেখে মানুষের জীবন ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে শতবর্ষী ডেল্টা প্ল্যান বা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 সাল হাতে নিয়েছে সরকার। ডেল্টা প্ল্যানে থাকছে টেকসই উন্নয়নে দেশের সব ধরনের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা,
আর এ বড় কর্মযোগ্য সম্পাদনে নেওয়া হচ্ছে দেশের সব ক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শ। রাজধানীতে 2 দিনের এই সম্মেলনে অংশ নেন 19টি গবেষণা প্রতিষ্ঠান ও 47টি উন্নয়ন সংস্থার প্রতিনিধি। কোথায় শিল্পাঞ্চল হবে, কোথায় বাণিজ্য কেন্দ্র হবে, এগুলো চলে এসছে এবং সড়ক পরিকল্পনা বা যোগাযোগ ব্যবস্থা, সেটি হলো অর্থনীতির মূল চালিকা, সেটাও এই পরিকল্পনার মধ্যে আছে। বিশ্বের ডেল্টা প্ল্যানে বাংলাদেশ দ্বিতীয়, তাই এই দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা না থাকায় কিছুটা ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, বড় প্রকল্পে বিনিয়োগের আগে আরও গবেষণা প্রয়োজন। আগে একটু ভ্যালিডেট করতে হবে সেটার জন্য সেই বিশ্লেষণ কোথায়, সেইটার কারিগরি বিশ্লেষণ, সেটার অর্থনৈতিক বিশ্লেষণ, এই সমস্ত বিশ্লেষণ দিয়ে আগে প্রমাণিত করা হোক যে ব্যারিজটা করা হলে এই আমরা উপকার পাবো, কিন্তু সেই বিশ্লেষণ এই বদ্বীপ পরিকল্পনাতে নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক বিপর্যয় রোধ ও খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য মাথায় রেখে ডেল্টা প্ল্যান করেছে সরকার। শতবর্ষী এ পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়া সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা, তাতে বোঝা যায় যে আমাদের একটা লং টার্ম একটা ভিশন আছে যে আমরা দেশটাকে কিভাবে রাখতে চাই, কিভাবে গড়তে চাই। তো সেই দিক থেকে এটা খুবই ভালো একটা পরিকল্পনা, দূরদর্শী পরিকল্পনা। 2050-তে এক ধরনের প্ল্যানকে বাস্তবায়নের কথা বলা হয়েছে, তারপরে সেইটার উপর ভিত্তি করে আবার 2100 পরবর্তী 50 বছরের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে এটা একটা অ্যাডাপটিভ প্ল্যান, অর্থাৎ যে সমস্ত প্রজেক্টগুলোকে নেওয়া হবে তার থেকে শিক্ষা গ্রহণ করে পরের প্রজেক্টগুলো নেওয়া হবে। বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা 2100 সাল পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কমিশনের অধীনে গেল 4 বছরে 26টি গবেষণা হয়েছে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি দিতে বলেছিলাম, অনেকেই চিঠি পাঠিয়েছেন। মনির হোসেন ময়মনসিংহ থেকে বলছেন, ময়মনসিংহের 30 সালে পোড়াবাড়ি বাজার থেকে কান্দানিয়া বাজারের 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। 2 পাশে পুকুর থাকার কারণে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। গত 10 বছর যাবৎ রাস্তা মেরামত করা হচ্ছে না, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আতাউর রহমান রাজশাহী থেকে লিখেছেন, রাজশাহীর একঢালা, চেউখালী, কোমরপুর সহ আশেপাশের এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। তাদের মোবাইল ফোনে কথা বলার জন্য গ্রাম ছেড়ে দূরে যেতে হয়। ইন্টারনেট সমস্যা আরও প্রকট, এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ কামনা করেছেন আপনি। কাজী নোমান ঢাকা থেকে বলছেন, কমলাপুর থেকে মতিঝিল এলাকায় খেলার মাঠের অভাবে শিশু কিশোররা রাস্তায় এসে খেলাধুলা করতে বাধ্য হচ্ছে। এতে করে পথচারীদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি তাদেরও দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের সমস্যার সংকটগুলোর কথা আমাদেরকে জানানোর জন্য। এছাড়া সংবাদের শুরুতে ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ সমর্থন করেন কিনা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বলছি জরিপের ফলাফল, এর পক্ষে পড়েছে 95 ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 5 ভাগ। শেষ করব সংবাদ সন্ধ্যা। যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতন্ত্রের স্বার্থে বিএনপির নির্বাচিত সদস্যদের সংসদে আসা উচিত বললেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্ট গঠনে ত্রুটি ছিল বললেন কামাল হোসেন, জামায়াত সম্পৃক্ততায় ভুল স্বীকার। পোশাক শ্রমিকদের 3টি গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে ঘোষণা। আর এই ছিল আজকের সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।